ফিনিশিংটা দিয়ে দেবো, আমি এটা 14 সত্যি আমার জন্য একটা আনন্দের দিন, কারণ আমার এই নাতি নাতনি সবাই একত্র হয়েছে, আমরা একত্রে এই যে খাওয়া দাওয়া করছি। এখন আবার একটা কনফারেন্সের মতো একটা ইয়ে করার জন্য আমরা বসছি। তো এই আমার এতদিন পর্যন্ত একটু অপরন্ত ছিল, আমার লন্ডনবাসী নাতিরা আসতে পারে নাই নিজেদের শিক্ষা জীবনের ব্যাপারে, এখন তারাও আসছে, ওই জন্যই আমার বেশি আনন্দ। এবং যার জন্য আমি একটা আমাদের সবাইকে নিয়ে একটা মিলন মেলার আয়োজন করেছি গত 29শে জুন। সেই দিনও আমাদের সবাই খুব আনন্দ উপভোগ করছে। আর আরও আজকে আমার আনন্দের দিন হলো, আমার মেজো ছেলের বড় নাতি তার রেজাল্ট দিয়েছে, সে ফার্স্ট হয়েছে। এটা সত্যি আমার জন্য গর্ব। এই উপলক্ষে আমরা একটা কেক আনা হয়েছে, এটা আমরা কেক কাটবো সবাই নিয়ে। আচ্ছা দাদা, আপনার জন্ম এবং ছোটবেলার কিছু গল্প বলুন তো আমাদের। আমার জন্ম সঠিক স্কুল লাইফে তো মাস্টাররা দিছে, সেটা সঠিক ছিল আমার মার থেকে আমি জেনেছি, এবং আমার বাবার কাছে লেখাও ছিল। 25শে ডিসেম্বর 1937 সাল মঙ্গলবার 11ই পৌষ। আর আমার ছোটকাল আমি নোয়াখালী জেলার তখনকার ভেঙ্গঞ্জ থানা অন্তর্গত সোনাপুর গ্রামে আমার জন্ম। আমার বাবা মাস্টার বশিরউদ্দিন আহমদ, উনি 1908 সালে এন্ট্রেন্স পাস করছিলেন। তারপরে উনি বার্মা ইস্টার্ন রেলওয়ে সিনিয়র অফিসার হিসেবে রিটায়ার্ড। আমরা 5 ভাই, বর্তমানে আমরা 2জন বেঁচে আছি, হুমায়ুন এবং আমি, আর 3 জন ইন্তেকাল করছে। আমার প্রথম স্ত্রী হুসনারা বেগম 1961 সালের 26শে অক্টোবর আমরা বিয়ে হতে আবদ্ধ হই, এবং উনি নানান রোগান্বিত হইয়া 2016 সালের 5 জুলাই ইন্তেকাল করেন। সেটা আপনার ছাত্র জীবনের গল্পটা কিরকম ছিল? পড়াশোনার পাশাপাশি কি আপনাকে অন্য কিছু করতে হইতো, বা স্কুলে যাওয়া আসা, বা কোনো বিশেষ কোনো ঘটনা বলার মতো? আমাদের ধরার পরে আমার মনে পড়ে 1942-43 সালে বিশ্বযুদ্ধের, তখন যে বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন সময়ে বিভিন্ন প্লেন দ্বারা আক্রমিত হইত। তখন আমরা একেবারেই ছোট, 1, 2, 3 করে আমরা গুনতাম, সেটা মনে আছে। আর স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের যেদিন পাকিস্তানের জন্ম হয় সেদিন আমার মনে আছে, আমি আমাদের কুটরায় দিঘির পাড়ে একটা মিটিং হয়েছে, সেখানে গেছি। তখন হচ্ছে আমার বয়স ধরো 8-9 বছর। তখন সম্ভব আমি ক্লাস 3-তে পড়ি বোধ। তারপরে আমার বাবা, উনিও 42 সালে বার্মা থেকে চলে আসেন। এরপর আমি ক্লাস 6 পর্যন্ত আমি সোনাপুর মাইনর স্কুলে পড়ালেখা করি, এরপর গোপালপুর হাই স্কুলে। মধ্যখানে আমি কিছুদিন আমার বাবার ফুড লাইসেন্স ছিল, ডিলারিও করেছিলাম 5, 6, 7-এ পড়ার সময়। আমাদের তখন দরকার ছিল, আমাদের
আমার বাবা রিটায়ার করছেন, বড় ভাই তখন পড়ালেখা করেন। বড় ভাইও মেট্রিক পরীক্ষা দিয়ে উনি এয়ারফোর্সে ঢুকে গেলেন। ওনারও দান আছে সংসারের জন্য আমাদের। এরপর আমরা দুই ভাইয়ে চাকরি জীবনে সংসার দেখতে দিচ্ছে, ছোট ভাইরা আছে, তাদেরও পড়ালেখা করাইতে হয়েছে। আমরা যখন আমি 1960 সালে মেট্রিক পাস করি, এরপর 62 সালে আমি চাকরি জীবন আরম্ভ করি গণপূর্তে। দাদা যুদ্ধের সময় একটু স্টোরি বলতে পারবেন? 1931 সালে 25শে মার্চ রাত্রে হইতে আমাদের পাকিস্তানের দখলদার বাহিনী আমাদের বাঙালিদের উপর আক্রমণ করে। তার আগে অসহযোগ আন্দোলন চলছিল, ওই সময় আমি বাড়ি চলে যাই। তারপরে আক্রমণের পর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা অপারেশন চালায়, লক্ষ লক্ষ লোক হত্যা করে। প্রায় 2 কোটি লোক এই দেশ থেকে ভারতে পালাইয়া যায়। আমি আমার নিজের বাড়িতে ছিলাম। 22শে জুলাই 1931 সালে আমি দেশে যখন আক্রমণ শুরু হল, আমি ঢাকা চলে আসি লঞ্চে। অফিসে যোগদান করি। অনেক ভয়ে ভয়ে দিন কাটতে হয়েছে। একদিনের ঘটনা, আমি বিকেলবেলায় নিউ মার্কেটের কাছাকাছি নীলক্ষেতে একটা চা দোকানে চা খেতেছিলাম বিকালবেলায়। হঠাৎ ওই চা দোকানের সামনে একটা পেট্রোল পাম্প ছিল, ওখানে বোম ফুটানো। চারিদিকে মানুষ দৌড়ঝাঁপ করে, আমিও দৌড় দিলাম। এর মধ্যে আমাকে, এই দৌড়ের মধ্যে আমার বাহিনী, দখলদার বাহিনীর লোকেরা ধরে ফেলে, ধরে কয় যে তুমি বোম ফুটেছ। এই বলে আমারে তাদের গাড়িতে উঠেল। এই সময়ে একজন বিহারি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, উনি আসি দেখলো আমার, দেখে উনি চিনতো আমার। উনি আমার দেখি তুমি কি জন্য, কি হয়েছে? তাহলে আমি বললাম, বলেছে চা তো ঘরে খেতে পারছে, এখন তো তুমি মারা যাবে, তোমার তো গুলি করে মারি করি। তারপরে আমি তো তখন আপনার কি করবো, আমি তো তখন উনি ওখানে যে অফিসার ডাকি বললো যে দেখো ও আমাদের পরিচিত, ও এসব কোনো রকমের কাজ, বোম টোম ফুটানোর কাজে করার মতো লোক না, ওরে ছেড়ে দেওয়া, আমি ওর নিতে পারি। এই করার ফলে হয়তো জীবন বাঁচি গেল আমার, না হইলে হয়তো এই দিনে আমার গুলি করে মেরে ফেলত। সব অনেক কিছু জানা আছে, তার মধ্যে ছোট করে একটা গল্প বললাম। দাদা যখন এরকম হয়েছিল আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স ধরো 30-32 হবে। 30-32। এখন তো এপ্রিল বয়স 87 বছর চলে, তো সেই হিসাবে এরকম আরো অনেক কাহিনী আছে, বই দেখলে তো অনেক কাহিনী। আরো দু একটা কথা বলেন, আরো দু একটা গল্প বলেন এরকম। আমি তোমার 31 সালের যুদ্ধের সময়
অক্টোবর দিকে আমি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য চিন্তা করলাম। তখন লঞ্চে ছাড়া আর কোনো গাড়ি চলতো না। লঞ্চে চাঁদপুর গেলাম, চাঁদপুর গিয়ে ওখানে লঞ্চ থেকে নামার সময় আমার পাকিস্তানি আর্মির এক লোকে আমার তোমার আমার ব্যাগ ট্যাগ চেক করলো, সেখানে ব্লেড পাইল 2-3টা। এটা আমি সেই করার জন্য রাখি। ওটা ওরা এখন তুমি ব্লেড আমার হাতের ইয়ে করে দেখে, পায়ের হিরে দেখে আমি ক্লোয়িং করে কোনো ট্রেনিং করছি কিনা। এরা তুমি তো ট্রেনিং করছো, তোমার তো ছাড়া যাবে না। এই কইয়া আমার লিয়ে গেল রেল স্টেশনের কাছে, ওদের ক্যাম্পে। ওখানে যাওয়ার পরে আরেকজন অফিসের ব্যাগ ঘুরে দিকে আসতেছিল। এরা তো কোনো অস্ত্র নাই, ব্যাগ শুধু ব্যাগ আছে। জিজ্ঞাসা করলো কে হোগা? না, বললাম যে আমি আমার আইডি কার্ডের দেখাইলাম। কেন আরে ये तो अफसर है, तो छुट्टी पे आया है, छोड़ दो। দিনে হয়তো ওই অফিসে না এলে মারা যেত। এইভাবে বহু লোকের মারা হয়েছে, নিরপেক্ষ নিরীহ মানুষ উপরে অত্যাচার করা হয়েছে। আচ্ছা, না তোমার চাকরি জীবন নিয়ে কিছু বলো। আর তারপর তুমি কিভাবে ঢাকা শহরে আসলা, তারপর ঢাকা শহরে চাকরি করলা, কি করলা, তারপর হচ্ছে আমার মামারা, আম্মু সবাই কেমন ছিল, কে কেমন, এগুলো নিয়ে কিছু কথা বলো। ধন্যবাদ। আমার মেট্রিক পরীক্ষার পর আমি পুঁথিগড় নামে একটা পাবলিশার, সারা বাংলাদেশে নামকর জিনইন নামকর পাবলিশার ছিল। ওখানে ইন্সপেক্টর হিসেবে প্রায় 1-1.5 বছর চাকরি ছিলাম। আমার এই এক ঘনিষ্ঠ এক লোক আব্দুল হাদি, উনি পলিটিক্স করতেন, উনি আমাদের ওখানে নিয়ে এবার বসে আসতো, তুমি কাজ করো। মেট্রিক রেজাল্টের পরেও ওখানে কাজ করছি। কিন্তু আমাদের আর্থিক কিছু সমস্যা ছিল, যার জন্য আমার কলেজে ভর্তি হয়নি। তখন 1.5-2 বছরের মধ্যে ওখানে কাজ শেষ করে আমি ঢাকা চলে আসি। ঢাকা আসি, ওইখানে একটা দোকান আজিমপুর রোড সাইড গভর্নমেন্ট মার্কেটে 7 নম্বর দোকানটা আমি চালাই। সেখান থেকে দোকানটা ব্যবসা এমন সুবিধা করতে পারিনি, বাকি রাখিয়েছি অনেক সমস্যা। তারপর আবার এর পাখি আমি আমার মা সমস্যা, একা বাড়িতে বিয়ে করতে হয়েছে। তারপরে আমার শ্বশুর একদিন আমার বলছিল যে আপনি মেট্রিক পাস করছেন কিন্তু মুদি দোয়ান দেন, এটা তো ভালো শোনেন, আমি এটা কইতে পারি না। শেষ আমি বলেছি দেখা যাক, ইতিমধ্যে আমার একটা চাকরি হয়ে গেল আমার বড় দুলাভাই অফিসে। এখানে সরকারি চাকরিতে প্রায় 38 বছর করলেন। ওখানে আমার একটা সততা ইয়ের জন্য এক জায়গায় সবাই কম বেশ আমাকে চিনতেন, পিডাব্লিউডি হাই লেভেলের। আর এরপর আমি ইসলামপুরে একটা পাবলিশিং ব্যবসা আরম্ভ করি। সেখানেও বেশ কয়েক বছর ব্যবসা চালাই, চাকরিও করি। আর স্বাধীনতার পরে আমি আগে স্বাধীনতার সময় পর্যন্ত আমি আমার দুলাভাইয়ের বাসা, বোনের বাসা থাকতাম আজিমপুর কলোনিতে। স্বাধীনের পরে আমার আলাদা একটা গভর্নমেন্ট কোয়ার্টার পেলাম, ওখানে আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি। তখন রিফন এবং মিরন এই 2জন ছিল।
মিলন এখানে আসি ক্লাস 1-এ ভর্তি হইলো, রিফন তখন আমি মিলনের লগে লগে স্কুলে যাইতে পড়তো। এই অবস্থা। আমার এইভাবেই চাকরি জীবন কাটে। তার সঙ্গে সঙ্গে আমি আবার ব্যবসাও করি। শেষ আমার ছেলেদেরকে নিয়ে আমি একটা জুসের ব্যবসা করেছি সায়েন্স ল্যাবরেটরিতে। সেটা 2002 সাল পর্যন্ত বলা হচ্ছিল। তারপর তারা চাকরিতে জয়েন করলো। তারা শিখন চাকরি জয়েন করার পরেই ওইটা ছাড়ি দিলাম। আমার জীবনটা আমি প্রথম আমার ভাইদের পড়ালেখা দেখতে হয়েছে, সংসার দেখতে হয়েছে। আমার বড় ভাইও দেখছে, উনি আমার ফ্যামিলি নিয়ে গেছেন। তারপরে আমার এর পরবর্তী আমার ছেলেদেরকে পড়ালেখা, এইটা শেষ করে আমিও অবসরে চলে আসি। ছেলে মেয়েদের পড়ালেখা শেষ করি, বিয়ে শাদী করেছি। আমি কারোর থেকে কোনো মানুষ ছেলে এমএ পাস করেছে, ভালো চাকরি করে, এই দাম দাও, ওই করো, সেই করো, কেউ বলতে পারবো না। আমার ব্যয় আমি কারো করে বলিনি। আমি বলছি আমি যা দিতে পারবো মেয়ে উঠে আনো। সেইভাবে ছেলেদেরকে বিয়ে করেছি। আমি এই পর্যন্ত আমার একবার আমাদের সংসারে ভাগযোগ নিয়ে পড়ছিল আমার মা বাবা। তখন আমার ভাইদের এটা ছোট, এদের জন্য কিছু সম্পত্তি এক্সট্রা দেওয়া হইল। আমার মা বলছিল যে এত সংসার দেখছেন, এমন ইনকামও নাই, তারও একটা কিছু বেশি টাকা দিয়ে দেন রেজিস্ট্রি করে। আর বলছে না, ওরে তো টাকা দিব না, ওরে দোয়া করে যাব, ওর হাত যেন উপরে থাকে। আর মা বলছিল যে দোয়ায় তো ফেট বলবে না, টাকা পয়সা লাগবে, টাকা পয়সা লাগবে, কোনা লাগবে না। আল্লাহ রহমত আর বাপের দোয়া। আসলে আমি কারো কাছে হাত পাতি নেই। আমি যতটুকু পাচ্ছি আমি যতটুকু, ছেলে মেয়ের তারা করতে পারবো না, কলোনিতে থাকতো, আমি যে ইয়ে করে চালাই গেছি সংসার। কারো কোনোদিন আমরা কেউ কেউ 500 টাকা বাকিও করিনি। আমার যা আছে তাই দিয়েছি। এতে এই চলার পথে আমার সাহায্য করছে আমার স্ত্রী। যেন হে যদি আমার উপরে ইয়ে না করতো, সাহায্য না করতো, আমি হয়তো এতটুকু আগাইতে পারতাম। তারপরে এই জায়গা কিনলাম, এই জায়গা কিনি, জায়গা প্রায় 40 বছর পরে বাড়ি গেছি। 3 ঘর করছি, 3 ঘর এই ভাড়া উঠে ছেলে মেয়েদের পড়ালেখার জন্য ইয়ে গেছি। সবসময় আমি টিউটার রাখছি, খাওয়াইছি 2 বেলা 3 বেলা। এই যে হাসেন ওই দিন যে মোনাজাত দিল, উনিও 3 বেলা খাইতো, ওইগুলো এদেরকে পড়ালেখা করে। আমি সবসময় মানুষ জিজ্ঞাসা করতাম না কি আছে ঢাকা যায়, কইতাম আমার 4 বাড়ি আছে, ছেলে মেয়ে 4 জন, 4 বাড়ি আছে আমার। কোন কি? হ্যাঁ, কারণ আমি বাড়ি করলাম, ব্যবসা করলাম, এই করলাম, সব তো ছেলে মেয়ে মানুষ না হইলে তো সব নষ্ট করে গেলেন, কোনো লাভ নেই। আমার সবসময় ইয়ে ছিল ছেলে মেয়ে যতটুকু পারি। অনেকে আমার বলছিল টানাটানি করেন, ছেলে একটা বিদেশে পাঠাই দেন 80 দশক, ওই দুবাই পাঠান, এখানে পাঠান, কেন পরবর্তীতে জাপানের একটা ইয়ে উঠছিল, অনেকে গেছে, না আমি তো পাঠাবো না। আমার মেজো ছেলে যে বাইরে যেদিন গেছে আমি চোখের পানি দিচ্ছি। আমার হের বড় মামা বলছিল তো আমরা তো চোখের পানি কেন, তার মধ্যে আজ খুশির দিন। আমি কেন, আপনার ছেলে বিলাত গেছে। আমি বলছি না, আমার ছেলেদের আমি রাখতে পারি না, এই গেলে আমার চোখে পানি আয়। এইখানেও তারা যে চাকরি দিছে, সে আইসে অনেক উপর লেভেলে যাইতে পারত। ওখানে বর্তমানেও চেয়ারম্যান যিনি, উনি আমার বাসায় সবসময় আসতেন বিভিন্ন ইয়েটা আমার বড় ভাইয়ের কাছে,
বড় ভাই চাকরিচ্যুত হইয়া আমার বাসায় ছিল প্রায় 2 বছর। তারপরে উনি আসতেন সবসময় যেন চা বিস্কুট যখন যা পেয়েছে খাই। উনি আমার ছেলের ডাকি দিয়ে চাকরি দিয়েছে। কি নাম ওনার? ওনার নাম হইল মোর্শেদ আলম। উনি এখনো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, ওই দুই তিনটা ব্যাংকের চেয়ারম্যান উনি। মানে কি বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম? হ্যাঁ হ্যাঁ, ন্যাশনাল লাইফের চেয়ারম্যান এখন। আর ওই যে ব্যাংক, আরো 2টা ব্যাংকের চেয়ারম্যান, হাজার হাজার কোটি টাকার মালিক। এক সময় আমার বাসায় গেছেন আমার বড় ভাই বাহারা হইতে, দুজনে ব্যবসা বাণিজ্য, কিন্তু বড় ভাই আমার কাছে থাকতো। তারপরে আমরা অনেক কষ্ট করছি। পড়ালইয়া এরকম একটা খাটা ছিল, এই খাটে সিমেন্ট লইয়া আর বড় ভাই থাকতো। আবার আমার এদের বড় মামা উনি ম্যাজিস্ট্রেট হইয়া বাইরে গেল, আবার ব্যাক করছে হাউস বিল্ডিং। উনিও আসছেন। আবার ছোট মামাও হেও ইয়ে করতো, ওই ইয়েতে ভর্তি হয়েছে পলিটেকনিক গেলেন নাইটে। আমার নুরুল আমিন আমার ভাই, সবাই থাকতো এখানে। সকালে এখন আমরা বাইরের তো খানা আনি খাইনি, ভাত খেয়েছি একদিন, না রুটি খেয়েছি। তারপরে খুব ভালোই ছিলাম তখন, একবারে যে খারাপ ছিলাম তা না। আর যত মানে সমস্যার পড়া লোক যারা হয়তো নানান সমস্যা ইয়া বিচিত্র সবাই আসতো থাকতো, যতটুকু সম্ভব পান্তা ভাত খেয়েছে তাতেও করতে আমদানি শান্তি আছে। তবে এই জন্য আমার ছেলে মেয়েরা বা ছেলে মেয়েদের মা কোনোদিনও অসন্তুষ্ট হয়নি। আর আমার ছোটকাল হইতে একটা হবি ছিল, আমি বিয়ে দেওয়া করানো। এই অনেক বিয়ে দিছি, করেছি। আমার বাসায়ও অনেক বিয়ে পড়াই দিই। 2 জনের পছন্দ হয়েছে, মুরগি ডাকিয়ে ওড়াই দিই, ছেলে মেয়ে ডাকিয়ে নিই। এরকম বহু ঘটনা আছে। আমি পাইলে কিছু দিয়ে দিছি, কোনোদিন কিছু স্পষ্ট করি নাই। এদের এইসবের দোয়া আছে আমার। আমার মা বলতো নিজে না খাইয়ে ভোটে খাওয়াইলে খেয়ে দেওয়ালিয়া হয় না কোনদিন। এখন আল্লাহর রহমতে ভালোই আছে, ছেলেরাও ভালো অবস্থা আছে, কেউ অসুবিধা নেই। কিন্তু বড় ছোট মেজো ছেলেটা কাছে নাই, নাতিরা কাছে থাকে না, বউ থাকে না। এটা একটা আমার শূন্যতা আছে, এছাড়া আর কিছু নেই। আমি একবার বলছিলাম যে আমার ছেলেটা আমার ব্যয়নি বুঝে না, আপনি ভালোই আছে। এগুলো দেখেন, আমি তো ব্যয়নি এখন আছে উপস্থিত। দাদা আপনার কোনো স্মরণীয় ঘটনা বলতে পারবেন? হ্যাঁ, স্মরণীয় ঘটনা তো অনেক আছে, যা স্মরণ মনে পড়ে এখনো। আমার দাদি একবার অপারেশনের জন্য হসপিটালে ভর্তি হইল। তখন কোরবানির সামনে 3-4 দিন বাকি আছে কোরবানি। তো হসপিটালে ভর্তি, ডাক্তার বলল যে এখন একটু কম চাপ আছে রুগী, এখন ভালো হয়, ভর্তি করলে ভালো। তাই আমরা ভর্তি করে দিলাম। ওনারা ভর্তি করে উনি কোনোদিন আর হসপিটালে এর আগে ভর্তি হয়নি। ভর্তি হয়ে আমি আসতেছি, দেখলাম ওই ওই যে ইমার্জেন্সির ওইখান দিয়া। তারপরে তখন এর আগে এটা ইউনিভার্সিটির অংশ ছিল। দেখলাম যে উনি বাড়িতে আসি দাঁড়ায় কাইনতেছে। আমি হসপিটালে রাখি যাইতেছি। এইটা আসলে এখনো স্মরণ করি আমি, এই জিনিসটা স্মরণীয়। এছাড়া আরো অনেক স্মরণীয় আছে। যেমন একটা স্মরণীয়, আমি এক লোকের আমার বাসায় থাকতো স্বাধীনের পরে।
এখন তার পুষ্টিং হয় না, ইয়ে হয় না, আমার সমস্যা আছে অনেক। আমি তারা জিজ্ঞাসা করলাম তোমার ইয়ানো কে আছে, তোমার বস কে আছে? তা আমার নাম বললাম, ঠিক আছে আমি যাবো তার কাছে। আমরা বাইরে সায়েন্স ল্যাবরেটরি গেছি, ওখানে তো জানাইছি বাসের জন্য, বাসে সেগুন বাগিচা যাবো। হঠাৎ একটা লোক আসি বললো যে স্যার আপনাদের ডাকছে। তো যাই দেখি যে যার কাছে যাইতাম চলছি ওই লোকটাই গাড়ি থামায় আমার তার ড্রাইভারের হাতে। এগুলো তো একটা স্মরণীয়। কারণ একজন উপকার করতে চাইতেছিল, এই লোকটাই এই বাড়ির মালিক, এই বাড়ির মালিক নাম কি ওরা? মোফাজ্জল হোসেন। এই শেষকালে উনি ওনারা অনেকদিন পরে দেখা হইলো, উনি আমার বললো যে আমরা আমাকে তো ভুলে গেছেন, আমরা ভুলি নেই, আজকে যাইতাম আপনার এখানে। পরে যাও ওই লোকের ভালো একটা পুষ্টি হয়েছে, ভালো অবস্থায় ওখানে থাকিয়ে এই জায়গা কিনছে। এটা তো একটা স্মরণীয় ঘটনা। আমাদের আপু আমাদের কোনো বা আমাদের গল্প আছে? ছোটবেলার মেমোরি। তোমার আব্বুর যে 74-75 সালের দিকে বোধহয় একদিন নিচে থেকে লোকে ডাকাডাকি করে কি তখন 10 টাকার নোট এরকমই হবে, 10 টাকার নোট দুইটা লই যায়, দুইটা আইসক্রিম লইছে। তখন আইসক্রিমে 1 আনা দাম। এখন ওইকে আরেকটা লোকে দেখছে টাকা দিতে, আয় দিচ্ছে ওরে, দেখেছে 10 টাকার নোট দুইটা। বলছে তুমি 10 টাকার নোট নিয়ে দুইটা আইসক্রিম দিলে, এগুলো কত করে? এগুলো 1 আনা, তো 2 আনা দাম। 20 টাকা নিয়ে গেল কি করি? 20 টাকা নিয়ে গেল, আমার ডাকলো, তুমি আমি আপনার যাবো বেশি টাকা আইসক্রিম খেতে আমরা যাই। দাদা আমাদের ছোটবেলার কোনো মেমোরি আছে? আমাদের ছোটবেলাতে তোমার জন্ম হয়েছে ধানমন্ডিতে। হ্যাঁ, সেন্ট্রাল হসপিটালে তোমার না আমাদের সবার আর কি। আপু তোমার বাবা কিন্তু আমার সঙ্গে আমার বিভিন্ন কাজে এটা ঠিক আছে? আমার অনেক সহায়তা করছে। তোমার বাবা আমাকে হজ করেছে, বাড়ি এসব বাড়ি টাড়ি করে যখন যেটা দরকার হয়েছে আমার সাহায্য করছে। আমি এই জন্য তাদের এবং আমার সব ছেলে মেয়েকে দোয়া করি সবসময়। দাদা আমাদের জন্য, আপনার নাতি নাতিদের জন্য যদি কিছু উপদেশ দেন। আমার নাতি নাতনি সবাই পড়ালেখায় ভালো। সবচেয়ে আজকে খুশির দিন আমার মেজো ছেলের বড় নাতি রেজাল্ট দিছে। ওটা একটু আগে আমরা কেক কাটলাম, সবাই কেক খেলাম। আর নাতির পড়ালেখায় সবাই ভালো করতেছে, আরো ভালো করবে। এবং ভবিষ্যৎ জীবনে আমি তাদের জন্য রাখি গেছি, প্রত্যেক ছেলের ঘরের নাতিগোর জন্য আমি 2টা করে ফ্ল্যাট দিয়ে। তারপরে এটা মেনটেনেন্সের জন্য, এটা দেখাশোনা, এটার দারোয়ান খরচা, বিয়ে খরচের জন্য আবার আলাদা করে আবার কিছু সম্পদ দিচ্ছি। ওটার থেকে এই বাড়ি মেনটেনেন্স করা যাবে, কারো চাওয়া যাইত না। তারপরে আমার শুধু একটা মেয়ে, আমার মেয়েটা অন্য জেলাতে বিয়ে হয়েছে, কিন্তু তারা সে শান্তিতে আছে। আমি এই জন্য আমি খুশি আছি। আগে আমি যদি নোয়াখালী ছিলাম, আমি আমার ছেলেরা তো বিয়ে করেনি। মেয়েটা যাও এই বাইরের ছেলের কাছে দিয়েও আমার কাছে রাখছি, এবং এইখানে ভালোই আছে। মেয়ের ঘরে যে একমাত্র নাতি, এতে উপরে খেলতে আমার ভয় লাগে। তো
আমার ভয় লাগে যে আমি যে কি হয় আমি তো যখন খেলি শুনি আমার তখন আমার বুক কাঁপে তাহলে খেলার একটা মাঠ করার মতো তো আমার শক্তি নেই, থাকলে করিয়ে দিতাম তার একটা মাঠ। আর সব নাতিরে তো আমি দিয়ে দিছি, তারা ঢাকাতে থাকার মতো তাদের সেই ইয়ে করে দিয়েছে। এখন সবাই পড়ালেখায় পরবর্তীতে যেদিকে যাক থাকার চিন্তাটা লাগবে না কারো, নিশ্চিন্তে নিজের ভবিষ্যৎ জীবন সম্বন্ধে ঘুরবার বা চলার ইয়ে করতে পারবো, থাকার খাওয়ারও কিছু লাইন করে দিয়েছে। আর কি করবো, তো সবচেয়ে আমার গর্বের বিষয় হল নাতিরা লেখাপড়া ভালো। এরা কোনো রকম মানুষের, আমার তো জীবনে আমি বহু প্রেমের লোকে জড়িত ছিলাম, উপরে নিচে সব ধরনের, সবাই একটা না একটা ইয়ে ছিল। হয়তো ফার্স্টের মধ্যে একটা আউট অফ ইয়ে হয়ে কন্ট্রোল হয়ে গেছে, বা পড়ালেখা করে নেই, বা ওই তোমার প্রতিবন্ধী হয়ে গেছে, নানান ধরনের। কিন্তু আল্লাহ তাআলা আমার এতে করি খুব শুক্রিয়া লাগেছে। আর আমি হয়তো যাইও বলছি যে আমি কিছু চাইতে আসি নাই, আমার যা দিছে শুক্রিয়া আদায় করতে আসি। আসলে ঠিকই না, তোমরা এই যে চার ভাই বোন খুব সুন্দর মেয়ে আছো, এখন বর্তমান তো এরকম আমার অনেক চাওয়ার ফ্যামিলি কিছু নাই। এই জন্য মানে আমার ভাই খুব হ্যাপি, খুশি। আমিও আন্তরিকতা আমিও খুব পছন্দ করি। আন্তরিকতা অনেক বড় জিনিস, কম খাইলেও সবাই মিলি ভালজুল করে খাওয়া, এটা অনেক সুন্দর। আমি জীবনের বাঁচার স্বার্থে হোক, আমার সেবার জন্য হোক, আমি দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়েছি। এখন আমার একটা কথা রইল, ও যেন কোনো রকমের কোনো কষ্ট না পায়, তাহলে এটা এর জন্য আমার আত্মদায়ী থাকবে। কারণ আমি তাকে আমার সেবার জন্য আনছি। আমার ছেলে মেয়েরা ওরা যতটুকু পাচ্ছে দেখে, তাদের তো সংসার আছে, তাদের ছেলে মেয়ে হচ্ছে, এখন তারা তো আসলে সব ইচ্ছা থাকলেও হয় না, হয়ে ওঠে না। যার জন্য আমি হয়তো বাধ্য হয়েছি একজনের ইয়ে করার, নেওয়ার, আমার দেখাশোনা করার জন্য। যতটুকু পাইতেছে করতেছে, এবং তার একটা মানে সেবা করার মতো তার একটা আইডিয়াও আছে, লেখাপড়াও জানে, সেই ইন্টারমিডিয়েট পাস। তার যেন কোনো অবহেলা না হয়, সে প্রকৃত। আমি যেহেতু আমি বিয়ে করছি, সেহেতু তোমাদের যে রিস্তে যাওয়া হইব, তাই সেই হিসেবে তো সবাই আমার নাতিনীরা সবাই এটার দিকে খেয়াল রাখবে। এটাই হলো আমার শেষ কথা। সব কথার শেষ কথা হইল, মানুষকে সেবা করে কেউ দেওয়ালিয়া হয় না, মানুষকে খাওয়াইয়া কেউ রিক্ত হয় না। জি, এই মানুষের সেবা করিও তোমরা, আমার নাতিনদের বলতে, ইনশাআল্লাহ মানুষের সেবা করিও। আর আমি দেশের সম্পদ রাখি দিতেছি, ওখান থেকে প্রতি বছর একটা কমিটি করিয়া বড় তেলে চেয়ারম্যান থাকবো। তোমরা কয়েকটা কমিটি করবা, ওদের পরে তোমাদের মধ্যে যে হৃদয়তা আছে, এটাতে আমি সন্তুষ্ট। হ্যাঁ, ওই শিক্ষা, চিকিৎসা, বিয়ে, এই 3 খাতে ধরো 40 করে 340-42 1,20,000 টাকা বছরে করার মতো এটা আমি অ্যারেঞ্জ করবো, বা আমি দেখাই দিব। এটা আমার ছেলেদের বলে দেবো আমি কোত্থেকে এটা আসবে। আর বছরে একবার তোমরা সবাই একত্র হইবা, সম্ভব নয় তোমরা 2 বছর মধ্যে একবার আসবে। আর যারা বাড়িতে আছে তারা আছে, এরা হইয়া
আর নিজস্ব আরো 2 আত্মীয় স্বজন আছে, এইবার যেরকম করছি এই আত্মীয় স্বজনে ডাকবা। যেমন তোমার ধরো তোমার মামা আইতে পারে নাই, তোমার খালা থাকলে খালা ডাকলা। তো এই যে হৃদয়তা, এটা একটা মেডিসিন। সবাই লোকের মিলে কথা বলা, একদিন সময় কাটানো, বুঝছো? এটা কে আমাদের খাওয়াইলো, কে খাওয়াইলো না, এটা না করি আমরা মানুষের একটা মিলন মেলা করি। ইনশাআল্লাহ না, আমরা আপনার সেটাও 1 লাখ টাকার মধ্যে বুঝলে অসুবিধা নেই, বুঝলো? এটা তোমরা যদি না আইতে পারো 2 বছর অন্তর আইলা, তোমাদের আসার আগে একটা ফ্ল্যাট খালি করবো, বললাম না যেন থাকে, কারো বলো চাপের দরকার নেই, গেলে দেখা করলে। যেমন এইবার আমি তোমরা গেছো যে আমি যেন কারোর কাছে দেখা করতে যাইতে না হয়, সবাই দেখা করছি, হ্যাঁ যেতে পারি। তারপরেও গেছো দিয়ে এখানে ভালো হয়েছে। এই হলো আমার কথা। হ্যাঁ দাদা, আজকে আমরা অনেক কিছু জানলাম, আমরা অনেক খুশি অনেক কিছু জানতে পেরে, এবং আপনিও আমাদের সাথে এত কিছু গল্প বললেন, এটাতে আমরা অনেক আনন্দিত, এবং আজকের দিনে সবাই একসাথে হতে পেরেছি, তাই আমরা অনেক খুশি। এবং আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে ভালো পথে চলতে পারি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ পারে চলতে পারে। আমার মেয়ে ঘুরে ছেলে ঘুরে এই আন্তরিকতা ধরে রাখার জন্য দেশটারও অনেক সুন্দর, ওরা আমাকে অনেক বড় ফ্যামিলি তো এখানে সবাই মানে রোজায় ইফতারি পার্টি, ঈদে অনুষ্ঠান, এই ছেলে মেয়েরা বোঝার জন্য, মানে ইয়ং জেনারেশনে জানার জন্য যে আমাকে মুসলমান ধর্মে কি কি আছে, এগুলা ছোট থেকে আমার বোনেরাও এখানে আছে। আমরা মোটামুটি আমরা 8 বোন ছিলাম, 1 ভাই। কেউ করতে পারবো না কোনো ফ্যামিলি আজ পর্যন্ত আমরা মানে শ্বশুর বাড়ির দিক সব বোনেরা আমরা নিজের তোমার খালুগুলো দোষ দিতাম, খালুকে বাইরে দোষ দিতাম না, বুঝছো? খালুকে কইতাম না এইটা তোমার দোষ, তোমার অন্যায়, ওনার দোষ নাই। আমার সম্পদ, আমাদের অনেক নোয়াখালীতে সম্পদ ছিল। আমি শোনো, এটা গর্ব করে করতে পারি, আমি বলছি কি যে আমি 2 ভাই, এগুলা 2 ভাই ছিল, আমি 2 ভাই সম্পর্ক চাই, জায়গা জমি চাই না। এটা বর্তমান যুগের মেয়েরা তো এতটুকু স্যাক্রিফাইস করবো না। আর আমি মেয়েগুলো সবসময় বলি আন্তরিকতা, মায়া মমতা, খোঁজ খবর, একজনের ইয়ে করে। আমার ভাইদেরও আমিও ওনার মতো, ওনার পাশাপাশি এটা আছে। এখানে আমার 3 মামা রয়েছে, আর আমি বিশেষ ধন্যবাদ মেজো মামাকে এই আমাদের সকলকে একত্রিত করে এগুলো কথা বলার জন্য। এখন মেজো মামা এইগুলো সম্পর্কে বা বিষয় সম্পর্কে তুমি কি বলতে চাও, তুমি একটু বলো। আসলে আমার বহুদিন ধরে একটা ইচ্ছা ছিল সবাই আব্বার একটা ভিডিও করা জীবনে নিয়ে, এবং সেই ভিডিওটা যেন তার নাতিদের নিয়ে নাতিদের হয়। আমি মনে করি আজকে আমি একটু কিছুটা সার্থক চেষ্টা করছি, যদিও ফিয়া মিস হয়েছে। তো ফিয়া যেহেতু মিস হয়েছে, এটা পরীক্ষার জন্য মিস হয়েছে, এটার জন্য আর কিছু বলার নাই। তবে আমি কিছুটা সার্থক সবাইকে নিয়ে আব্বার একটা জীবনের কথাবার্তা এগুলো আমরা শুনতে পেলাম, এগুলো একটা ভিডিও করে রাখলাম। আজ না হোক কাল ভবিষ্যতে এটা আমাদের জন্য খুব বড় একটা ইতিহাস হয়ে থাকবে, সম্পদ হয়ে থাকবে আমি মনে করি। তো ঠিক আছে, এটাই আমার আশা ছিল। বাকি ছোট মামা বড় মামা কিছু বলতে চাও? আমি বলবো যে তোমরা জ্ঞান হওয়ার পরে তো সবাই দেখতেছো যে আমরা ভাই বোনরা কিভাবে একসাথে মিলিতভাবে ছিলাম। আমরা চাবো যে আমাদের পরবর্তী জেনারেশনে যাতে ঠিক একইভাবে তোমরা সবাই একসাথে থাকতে পারো, এটাই আছে, এটাই আমার বড় মা। এটা আসলে একটা ভালো অনুষ্ঠান হয়েছে, আমরা সবাই মোটামুটি একসাথে ছিলাম। আর এই স্মৃতি পর্ব বলবো, এটাকে স্মৃতি পর্ব। যে স্মৃতি পর্বটা আসলে অনেকদিন ধরেই হয়তো চিন্তা ভাবনা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। তবে এখন মোটামুটি ভাবে একটা পর্ব ধারণ করা গেল, এটা একটা ভালো জিনিস। পরবর্তীতে হয়তো আরো আসবে ইনশাআল্লাহ, হয়তো সবার কথাবার্তা নিয়ে। তবে সুন্দর হয়েছে। আর
নেহালের রেজাল্টটাও আমরা আজকে পেলাম, সেও খুব ভালো রেজাল্ট করেছে, আমরা অত্যন্ত খুশি। এবং সেজন্য হয়তো আমাদের একটা ছোটখাটো আয়োজনও ছিল, সেটাও সফল হয়েছে। পরবর্তীতে, হয়েছে। এই আর কি, তো এরকম ভাবেই চলুক, আনন্দ ফুর্তি খুশিতে মিলেমিশে সবাই একাকার যেন। কিছু একটু তাড়াতাড়ি আসো 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 মুয়াপু। রেডি আরে চলো রেডি দাদা যাও বসো কি নোয়া পরে আসলে চলবো রেডি নোয়া পরে আসলে যতটুকু সময় আছে যে চেঞ্জ হয়ে বসো অসুবিধা নাই হ্যাঁ ঋতু পরে এডিট করে লাগাই দেওয়া যায় কোনো অসুবিধা নেই ওকে 1 2 3 ঠিক আছে শেষ কর আবার সবাই বুঝতে পারবো কি এবার তোমরা যে বসো আমরা বাইরে থাকি। হ্যাঁ এবার তোমরা যাও, কাট করে নিও, কাট করে নিও। তুমি বলো, মুয়াপ্পু বলো। না আমি তো ভিতরে থাকলে কথা জানি না, এখন ভালো হবে না, করে এটা বলছি, ভয় ভয় হবে, বুঝে হবে, বুঝে হবে, বুঝে। আমি বন্ধ হয়ে গেছে তো। ওনাকে একটু কথা বলার সুযোগ করে দাও। কাজ করো তুমি একটা হাইসে হাইসে রেডি হয়ে যাও আমি ফটো করতে পারছিলাম না। মেজো করছে কি একটা ফোন বাজতেছে, মেজো জানে না কার ফোন। মেজো ফোনটা নিচে ধরছে। জাস্ট আমি ওয়েট এ মিনিট। তারপর আমি বলতেছি এটা কি? আরে আমি বুঝতে পারি না আমার দিকে রেকর্ড হইতেছে তাহলে তুমি ফোন ধরছো কি? ধরছো কেন? ধরছো কেন? এই বলতেছে কে? যাক এই অসুবিধা তো না দাদা আম্মু ছিল হ্যাঁ আম্মু ছিল বলে আপনি কিছু বলেন আজকে মামা রয়েছে। বড় মামা আমাদের সবার সম্পর্কে কিছু কথা বলতে চাই। বড় মামা কিছু কথা বলো। বন্ধ করে দাও আমার মেমোরি নষ্ট হইছে আবার মেমোরি এখন কে কি করতে চায় বলো আর কি আমি শেষ করে দিব আর এমনি করলে একটু তখন দেখবে যে ভালো লাগছে, উপরে দিকে উঠছে না। প্লেনের মতো। হ্যাঁ রোনার গভর্নমেন্ট একটু ভিডিও করতে দেন না সবাই। শেষটা এখানে বলে দিয়ে দে তারপর বসো আসুক এরপরে শেষটা বলে যে একটু লাস্ট 1 মিনিট ওকে এটা